ইটালি মানব সভ্যতার ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড, যেখানে প্রাচীন যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত নানা সাংস্কৃতিক, রাজনৈতিক ও বৌদ্ধিক পরিবর্তনের সাক্ষী পাওয়া যায়। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দেশটি ভৌগোলিকভাবে যেমন বৈচিত্র্যময়, তেমনি ইতিহাসের প্রতিটি স্তরে এটি মানবজাতির অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখেছে। ইটালির ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হয় প্রাগৈতিহাসিক যুগে, যখন এই অঞ্চলে বিভিন্ন উপজাতি বসবাস শুরু করে। ধীরে ধীরে এখানে গড়ে ওঠে উন্নত বসতি এবং ছোট ছোট নগর রাষ্ট্র, যা পরবর্তীতে বৃহৎ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। ইতালির প্রাচীন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল এট্রুস্কান সভ্যতা, যারা খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে মধ্য ইতালিতে শক্তিশালী একটি সংস্কৃতি গড়ে তোলে। তাদের স্থাপত্য, ধর্মীয় আচার এবং সামাজিক সংগঠন পরবর্তী রোমান সভ্যতার ওপর গভীর প্রভাব ফেলে। তবে ইতালির প্রকৃত উত্থান শুরু হয় রোমান সভ্যতার মাধ্যমে, যা মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সাম্রাজ্যে পরিণত হয়। ছোট্ট একটি নগর রাষ্ট্র হিসেবে শুরু হওয়া রোম ধীরে ধীরে বিস্তৃত হয়ে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। রোমানরা শুধু সামরিক শক্তির জন্যই বিখ্যাত ছিল না, তারা আইন, প্রশাসন, স্থাপত্য ও প্রকৌশলেও অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। তাদের তৈরি রাস্তা, জলাধার বা অ্যাকুয়াডাক্ট এবং নগর পরিকল্পনা আজও আধুনিক বিশ্বের জন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। রোমান আইন ব্যবস্থা বর্তমান বিশ্বের অনেক দেশের আইন কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করেছে। পাশাপাশি ল্যাটিন ভাষা, যা রোমানদের ভাষা ছিল, পরবর্তীতে ইউরোপের বহু ভাষার জন্ম দেয়। তবে প্রতিটি সাম্রাজ্যের মতোই রোমান সাম্রাজ্যেরও পতন ঘটে। খ্রিস্টীয় পঞ্চম শতকে বিভিন্ন বর্বর জাতির আক্রমণ এবং অভ্যন্তরীণ দুর্বলতার কারণে পশ্চিম রোমান সাম্রাজ্য ভেঙে পড়ে। এই পতনের ফলে ইতালি এক দীর্ঘ অস্থিরতার যুগে প্রবেশ করে, যা মধ্যযুগ নামে পরিচিত। এই সময় ইতালির বিভিন্ন অঞ্চলে ছোট ছোট রাজ্য ও নগর রাষ্ট্র গড়ে ওঠে, যেমন ভেনিস, ফ্লোরেন্স এবং মিলান, যেগুলি বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মধ্যযুগের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব। ক্যাথলিক চার্চ ইতালির রাজনীতি ও সমাজে বিশাল ভূমিকা পালন করত। ভ্যাটিকান সিটি, যা বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, ছিল এবং এখনও ক্যাথলিক চার্চের কেন্দ্র। পোপের নেতৃত্বে এই প্রতিষ্ঠান ইউরোপের রাজনীতি ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। মধ্যযুগের শেষ দিকে ইতালিতে শুরু হয় এক নতুন যুগ, যা ইতিহাসের রেনেসা নামে পরিচিত। এটি ছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও চিন্তার পুনর্জাগরণের সময়। এই সময় ইতালি আবারও ইউরোপের বৌদ্ধিক ও সাংস্কৃতিক কেন্দ্রে হয়ে ওঠে। ফ্লোরেন্স শহরটি রেনেসার কেন্দ্রবিন্দু ছিল, যেখানে ধনী ব্যবসায়ী পরিবার যেমন মেদিচি পরিবার শিল্প ও জ্ঞান চর্চাকে পৃষ্ঠপোষকতা করত। রেনেসা যুগে অসংখ্য মহান শিল্পী ও চিন্তাবিদ জন্মগ্রহণ করেন, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং গ্যালিলিও গ্যালিলেই। তারা শিল্প ও বিজ্ঞানে এমন অবদান রাখেন যা আজও বিশ্বকে প্রভাবিত করছে। লিওনার্দোর আঁকা মোনালিসা বা মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য ও স্থাপত্যকর্ম মানব সৃষ্টির অনন্য উদাহরণ। রেনেসা শুধু শিল্পেই সীমাবদ্ধ ছিল না, এটি মানুষের চিন্তাধারাতেও পরিবর্তন আনে। মানুষ ধর্মীয় ব্যাখ্যার বাইরে গিয়ে বিজ্ঞান ও যুক্তির মাধ্যমে বিশ্বকে বুঝতে শুরু করে। এই পরিবর্তনই আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। তবে ইতালির রাজনৈতিক ঐক্য তখনও প্রতিষ্ঠিত হয়নি। বহু শতাব্দী ধরে এটি বিভিন্ন রাজ্য, ডিউকডাম এবং বিদেশি শক্তির অধীনে বিভক্ত ছিল। অবশেষে ১৯ শতকে শুরু হয় ইতালির একীকরণ আন্দোলন, যা ইতালির একীকরণ নামে পরিচিত। এই আন্দোলনের নেতৃত্ব দেন জিউসেপ্পে গ্যারিবাল্ডি, কামিল্লো ক্যাভোর এবং ভিক্টর ইম্যানুয়েল দ্বিতীয়। ১৮৬১ সালে ইটালি একটি একীভূত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে একীকরণের পরও দেশটি নানা সমস্যার সম্মুখীন হয়, যেমন অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতা। বিংশ শতকে ইটালি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট শাসন দেশটিকে গভীর সংকটে ফেলে। যুদ্ধের পর ইতালি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়ন শুরু করে। আজকের ইতালি ইউরোপের অন্যতম উন্নত দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য। এর অর্থনীতি, শিল্প, ফ্যাশন এবং খাদ্য সংস্কৃতি বিশ্বজুড়ে প্রশংসিত। ইতালির সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এখানে সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য ও স্থাপত্যের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। পিৎজা এবং পাস্তা শুধু ইতালির নয়, পুরো বিশ্বের জনপ্রিয় খাবার।
ইতালির প্রতিটি অঞ্চলের নিজস্ব খাদ্যরীতি ও ঐতিহ্য রয়েছে, যা দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। ইতালির মানুষের জীবনধারা পরিবার কেন্দ্রিক এবং তারা শিল্প, সৌন্দর্য ও জীবন উপভোগকে গুরুত্ব দেয়। উৎসব, সঙ্গীত এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের ঐতিহ্যকে জীবন্ত রাখে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও বিশ্বায়নের প্রভাবেও ইতালি নিজেকে মানিয়ে নিয়েছে। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এবং রেনেসাঁর উত্থানের পর ইতালির ইতিহাস এক নতুন মোড় নেয়, যেখানে রাজনৈতিক বিভাজন, বিদেশি হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা দেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতালির বিভিন্ন নগররাষ্ট্র যেমন ফ্লোরেন্স, ভেনিস এবং মিলান তখন শুধু বাণিজ্যিক শক্তিই ছিল না, বরং একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবেও আবির্ভূত হয়। এই প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় যুদ্ধের রূপ নেয়, যা ইতালির স্থিতিশীলতাকে দুর্বল করে তোলে। 1500 ও 16 শতকে ইতালির এই বিভক্ত অবস্থার সুযোগ নেয় ইউরোপের বড় শক্তিগুলো। বিশেষ করে ফ্রান্স এবং স্পেন ইতালির ভূখণ্ড দখলের জন্য একাধিক যুদ্ধ শুরু করে। এই সংঘর্ষগুলো ইতিহাসে ইতালীয় যুদ্ধসমূহ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধগুলোর ফলে ইতালির অনেক অঞ্চল বিদেশি শাসনের অধীনে চলে যায় এবং দেশটির রাজনৈতিক স্বাধীনতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল রোম লুণ্ঠন, যখন বিদেশি সৈন্যরা রোম শহরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। এই ঘটনা শুধু ইতালির রাজনৈতিক দুর্বলতাই প্রকাশ করেনি, বরং রেনেসাঁর স্বর্ণযুগের অবসানেরও প্রতীক হয়ে ওঠে। শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে রোম ও অন্যান্য শহরের গুরুত্ব কিছুটা কমে যায় এবং ইউরোপের অন্য অঞ্চলে নতুন সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে। পরবর্তী শতাব্দীগুলিতে ইতালি মূলত বিভিন্ন বিদেশি শক্তির অধীনে বিভক্ত অবস্থায় থাকে। উত্তর ইতালির অনেক অঞ্চল অস্ট্রিয়ার নিয়ন্ত্রণে চলে যায়, দক্ষিণে স্পেনের প্রভাব বজায় থাকে এবং মধ্য অঞ্চলে প্যাপল স্টেটস পোপের অধীনে পরিচালিত হয়। এই বিভাজনের ফলে ইতালির মধ্যে একটি জাতীয় পরিচয়ের অভাব দেখা দেয়, যদিও ভাষা ও সংস্কৃতির দিক থেকে তারা অনেকটাই একীভূত ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন শুরু হয়, যার প্রভাব ইতালিতেও পড়ে। ফরাসি বিপ্লব এবং পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ইতালির রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনে। নেপোলিয়ন ইতালির অনেক অংশ দখল করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু করেন, যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাকে শক্তিশালী করে। নেপোলিয়নের পতনের পর আবারও পুরনো শাসন ব্যবস্থা ফিরে আসে, তবে তখন ইতালির জনগণের মধ্যে স্বাধীনতা ও একতার আকাঙ্ক্ষা জেগে ওঠে। এই আকাঙ্ক্ষাই ঊনবিংশ শতকের প্রথমার্ধে বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনের জন্ম দেয়। গোপন সংগঠন যেমন কার্বোনারি ইতালির স্বাধীনতা ও একীকরণের জন্য কাজ করতে শুরু করে। এই সময় ইতালির বুদ্ধিজীবী ও লেখকরাও জাতীয়তাবাদী চিন্তাধারাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা ইতালির অতীত গৌরব, বিশেষ করে রোমান সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে জনগণকে অনুপ্রাণিত করেন। একই সঙ্গে তারা একটি ঐক্যবদ্ধ ইতালির স্বপ্ন দেখাতে থাকেন, যা বিদেশি শাসন থেকে মুক্ত হবে এবং নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত হবে। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। রাজনৈতিক নেতারা এবং বিপ্লবীরা একত্রিত হয়ে ইতালির বিভিন্ন অঞ্চলকে একত্রিত করার চেষ্টা চালাতে থাকেন। এই সময় জিউসেপ্পে মাজিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ইয়াং ইতালি নামে একটি সংগঠন গড়ে তোলেন, যা তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেয়। এই আন্দোলনের ফলস্বরূপ ধীরে ধীরে ইতালির বিভিন্ন অঞ্চল একত্রিত হতে শুরু করে, যা পরবর্তীতে পূর্ণ একীকরণের পথ প্রশস্ত করে। তবে এই প্রক্রিয়া সহজ ছিল না, এতে যুদ্ধ, কূটনীতি এবং বিপ্লব সবকিছুরই ভূমিকা ছিল। তবুও ইতালির জনগণের মধ্যে যে ঐক্যের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত তাদের একটি স্বাধীন এবং একীভূত রাষ্ট্র গঠনে সফল করে। ইতালির একীকরণের সূচনা হওয়ার পর 19 শতকের দ্বিতীয়ার্ধে দেশটি এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়, যেখানে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পরও অর্থনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক বৈষম্য গভীরভাবে বিদ্যমান ছিল। 1861 সালে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও পুরো উপদ্বীপকে সম্পূর্ণভাবে একত্রিত করতে আরও কিছু সময় লাগে। বিশেষ করে রোম 1870 সালে ইতালির অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে একীকরণ প্রক্রিয়া সম্পূর্ণতা পায়। এর মাধ্যমে পাপাল স্টেটসের রাজনৈতিক ক্ষমতার অবসান ঘটে, যদিও ধর্মীয় প্রভাব এখনও বজায় থাকে।
একীকরণের পর ইতালির প্রধান চ্যালেঞ্জ ছিল উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে ব্যাপক অর্থনৈতিক পার্থক্য। উত্তর ইতালি শিল্প ও বাণিজ্যে দ্রুত উন্নতি লাভ করে, যেখানে দক্ষিণ অংশ কৃষি নির্ভর এবং তুলনামূলকভাবে দরিদ্র রয়ে যায়। এই বৈষম্যকে বলা হয় সাদার্ন কোয়েশ্চেন, যা ইতালির রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে থেকে যায়। সরকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্পায়নের মাধ্যমে এই ব্যবধান কমানোর চেষ্টা করে, তবে তা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হয়নি। এই সময় ইতালির রাজনৈতিক কাঠামো ছিল একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় প্রথম রাজা হিসাবে দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সীমিত ভোটাধিকার দেশের গণতান্ত্রিক বিকাশকে বাধাগ্রস্ত করে। সাধারণ জনগণের একটি বড় অংশ তখনও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়নি। 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুতে ইতালি নিজেকে একটি শক্তিশালী ইউরোপীয় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এই লক্ষ্যে দেশটি উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় অংশ নেয় এবং আফ্রিকার কিছু অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে। তবে এই প্রচেষ্টা সবসময় সফল হয়নি এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন হতে হয়। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ ইতালির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। প্রথম দিকে নিরপেক্ষ থাকলেও পরে ইতালি মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। যুদ্ধ শেষে ইতালি কিছু ভূখণ্ড লাভ করলেও প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি, যা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করে। এই হতাশা এবং অর্থনৈতিক সংকট পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। এই অস্থিরতার সুযোগ নিয়ে ক্ষমতায় উঠে আসেন বেনিতো মুসোলিনি, যিনি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেন। 1922 সালে তার নেতৃত্বে ইতালি একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়। মুসোলিনি শক্তিশালী জাতীয়তাবাদ, সামরিক শক্তি বৃদ্ধি এবং রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন। তার শাসনামলে রাজনৈতিক বিরোধিতা দমন করা হয় এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত করা হয়। মুসোলিনির নেতৃত্বে ইতালি আবারও সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করে এবং 1930-এর দশকে আফ্রিকার কিছু অঞ্চলে আক্রমণ চালায়। তবে তার সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল অ্যাডলফ হিটলারের সঙ্গে জোট গঠন করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা। এই সিদ্ধান্ত ইতালির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। যুদ্ধের সময় ইতালি সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং অভ্যন্তরীণ অসন্তোষ বাড়তে থাকে। 1943 সালে মুসোলিনিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং ইতালি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। যুদ্ধের শেষ দিকে দেশটি মারাত্মক ধ্বংসের সম্মুখীন হয়। শহরগুলি বিধ্বস্ত হয়, অর্থনীতি ভেঙে পড়ে এবং জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। 1946 সালে একটি গণভোটের মাধ্যমে ইতালি রাজতন্ত্র বিলুপ্ত করে এবং একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। এর মাধ্যমে নতুন এক যুগের সূচনা হয়, যেখানে গণতন্ত্র, সংবিধান এবং নাগরিক অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতে শুরু করে। নতুন সংবিধান ইতালির জনগণকে মৌলিক অধিকার প্রদান করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করে। যুদ্ধ পরবর্তী সময় ইতালির জন্য পুনর্গঠনের যুগ ছিল। ধীরে ধীরে দেশটি অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করতে শুরু করে, যা ইটালিয়ান ইকোনমিক মিরাকেল নামে পরিচিত। শিল্পায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ইতালি দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। এই সময় ইতালি ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হয়ে ওঠে, যা পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়নে রূপান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর ইতালি যখন একটি প্রজাতন্ত্র হিসেবে নতুন যাত্রা শুরু করে, তখন দেশটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুনর্গঠন এবং আধুনিক রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। 1946 সালের গণভোটের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইতালি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যায় এবং 1948 সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করে। এই সংবিধান নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার ভিত্তি স্থাপন করে। যুদ্ধ পরবর্তী সময়ে ইতালির অর্থনীতি ছিল দুর্বল, অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত এবং জনগণের জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন। তবে আন্তর্জাতিক সহায়তা, বিশেষ করে মার্শাল প্ল্যানের মাধ্যমে ইতালি দ্রুত পুনর্গঠনের সুযোগ পায়। এই সহায়তার ফলে শিল্প, কৃষি এবং পরিবহন খাতে উন্নয়ন শুরু হয়, যা পরবর্তীতে দেশটির অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। 1950 এবং 1960-এর দশকে ইতালি এক অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের সাক্ষী হয়, যা ইটালিয়ান ইকোনমিক মিরেকল নামে পরিচিত।
এই সময় উত্তর ইতালিতে দ্রুত শিল্পায়ন ঘটে, বিশেষ করে মিলান, তুরিন এবং জেনোয়া শিল্প ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট এর মতো বড় কোম্পানিগুলো ইতালির অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উন্নয়নের ফলে গ্রামাঞ্চল থেকে শহরে ব্যাপক জনসংখ্যা স্থানান্তর ঘটে। মানুষ কাজের সন্ধানে দক্ষিণ ইতালি থেকে উত্তরাঞ্চলে চলে আসে, যা সামাজিক পরিবর্তনের সূচনা করে। যদিও এই উন্নয়ন অর্থনীতিকে শক্তিশালী করে, তবে উত্তর ও দক্ষিণের মধ্যে বৈষম্য পুরোপুরি দূর হয়নি। রাজনৈতিকভাবে এই সময় ইতালি একটি জটিল অবস্থার মধ্যে দিয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ক্রিশ্চিয়ান ডেমোক্রেসি এবং ইটালিয়ান কমিউনিস্ট পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। সরকার প্রায়ই পরিবর্তিত হতো, যা রাজনৈতিক অস্থিরতার একটি চিত্র তুলে ধরে। তবুও গণতান্ত্রিক কাঠামো টিকে থাকে এবং রাষ্ট্র পরিচালনা অব্যাহত থাকে। 1960 এবং 70-এর দশকে ইতালি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার এক নতুন পর্যায়ে প্রবেশ করে, যা ইয়ার্স অব লেড নামে পরিচিত। এই সময় বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বামপন্থী সংগঠন রেড ব্রিগেডস এবং ডানপন্থী চরমপন্থীরা সন্ত্রাসী হামলা চালায়, যা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে দুর্বল করে। 1978 সালে সাবেক প্রধানমন্ত্রী আলডো মোরোর অপহরণ এবং হত্যা এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। এই অস্থিরতার মধ্যেও ইতালি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগিয়ে যায়। 1980 এবং 1990-এর দশকে অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকে এবং দেশটি আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। ইতালি ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের সক্রিয় সদস্য হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণ করে। 1990-এর দশকে ইতালির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। দুর্নীতির বিরুদ্ধে মানিপুলিতে বা ক্লিন হ্যান্ডস অভিযান শুরু হয়, যা বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত চালায়। এই অভিযানের ফলে পুরনো রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটে। 21 শতকে ইতালি একটি আধুনিক, উন্নত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রোম, ফ্লোরেন্স এবং ভেনিস আজও বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। দেশটির শিল্প, ফ্যাশন, খাবার এবং স্থাপত্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত। ইতালির সংস্কৃতি আজও তার ইতিহাসের প্রতিফলন বহন করে। প্রাচীন রোমান সভ্যতা থেকে শুরু করে রেনেসা এবং আধুনিক যুগ পর্যন্ত প্রতিটি ধাপ ইতালির পরিচয়কে গড়ে তুলেছে। পরিবার, খাদ্য, শিল্প এবং সামাজিক সম্পর্ক ইতালীয় জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আধুনিক যুগে প্রবেশের পর ইতালির ইতিহাস ও সংস্কৃতি আরও বহুমাত্রিক রূপ লাভ করে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সমন্বয় দেখা যায়। 21 শতকে ইতালি শুধু একটি অর্থনৈতিক শক্তিই নয়, বরং সাংস্কৃতিক প্রভাব, শিল্প, ফ্যাশন এবং জীবনধারার ক্ষেত্রেও বিশ্বে একটি বিশেষ অবস্থান ধরে রেখেছে। ইউরোপীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ইতালি নিজস্ব পরিচয় বজায় রেখে বিশ্ববায়নের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। এই সময় ইতালির অর্থনীতি শিল্প, সেবা এবং পর্যটনের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। বিশেষ করে ফ্যাশন শিল্পে ইতালির অবদান অসাধারণ। মিলান বিশ্ব ফ্যাশনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে বিখ্যাত ব্র্যান্ড যেমন গুচি, প্রাডা এবং ভার্সাচে আন্তর্জাতিক বাজারে আধিপত্য বিস্তার করেছে। ইতালির ডিজাইন, কারুকার্য এবং মানসম্মত উৎপাদন বিশ্বব্যাপী উচ্চ মর্যাদা পায়। একই সঙ্গে ইতালির খাদ্য সংস্কৃতি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। পিৎজা, পাস্তা, লাসাগনা এবং বিভিন্ন ধরনের কফি সংস্কৃতি ইতালীয় দৈনন্দিন জীবনের অংশ হলেও এগুলি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। খাবারকে কেন্দ্র করে পরিবার ও সামাজিক সম্পর্ক বজায় রাখা ইতালীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। রাজনৈতিকভাবে ইতালি গণতান্ত্রিক কাঠামো বজায় রাখলেও সরকার পরিবর্তন এবং জোট রাজনীতির কারণে মাঝে মাঝে অস্থিরতা দেখা যায়। তবুও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকায় গণতন্ত্র টিকে আছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউরোপের অর্থনীতি ও নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে। একই সঙ্গে ইউরো মুদ্রা ব্যবস্থায় অংশগ্রহণ করে দেশটি আন্তর্জাতিক বাণিজ্যে আরও সংযুক্ত হয়েছে। সাম্প্রতিক দশকগুলিতে ইতালি অভিবাসন সমস্যার মুখোমুখি হয়েছে, বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থীদের কারণে। ভূমধ্য সাগর হয়ে আসা এই অভিবাসীরা ইতালির সমাজ ও অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সরকার মানবিক সহায়তা এবং সীমান্ত নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে।
প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রেও ইতালি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। যদিও এটি জার্মানি বা ফ্রান্সের মতো প্রযুক্তিগতভাবে শক্তিশালী নয়, তবুও গবেষণা, শিক্ষা এবং শিল্প খাতে উন্নয়ন অব্যাহত রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলছে। সংস্কৃতির দিক থেকে ইতালি তার ঐতিহ্য ধরে রেখেই আধুনিকতার দিকে এগিয়ে চলেছে। ফ্লোরেন্সের শিল্পকলা, ভেনিসের জলনগরী এবং রোমের ঐতিহাসিক স্থাপত্য আজও বিশ্বের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই স্থানগুলিতে ভ্রমণ করে, যা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইতালির সমাজ ব্যবস্থায় পরিবার এখনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক বন্ধন, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় উৎসব মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ক্যাথলিক চার্চ এখনও অনেক মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, যদিও আধুনিক সমাজে ধর্মীয় প্রভাব কিছুটা কমেছে। ক্রীড়া, বিশেষ করে ফুটবল, ইতালির সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। ইতালি জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক পর্যায়ে বহু সাফল্য অর্জন করেছে এবং দেশের মানুষের মধ্যে ঐক্য ও গৌরবের অনুভূতি সৃষ্টি করে। ওয়ার্ল্ড কাপ জয় এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ইতালির ক্রীড়া জগৎকে আরও সমৃদ্ধ করেছে। এইভাবে আধুনিক ইতালির ইতিহাস ও সংস্কৃতি একটি গতিশীল এবং বহুমাত্রিক চিত্র তুলে ধরে, যেখানে প্রাচীন ঐতিহ্য, রেনেসাঁর উত্তরাধিকার এবং আধুনিক উন্নয়ন একত্রিত হয়ে একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় গড়ে তুলেছে। ইতালি আজ এমন একটি দেশ যা তার অতীতের গৌরবকে ধারণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব সভ্যতার বিকাশে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতালির দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির এই ধারাবাহিক আলোচনা আমাদের সামনে এক গভীর বাস্তবতা তুলে ধরে। একটি জাতি কিভাবে হাজার বছরের উত্থান-পতন, সংকট ও পুনর্জাগরণের মধ্য দিয়ে নিজেদের পরিচয় গড়ে তোলে। ইতালির গল্প শুধু একটি দেশের ইতিহাস নয়, বরং মানব সভ্যতার বিকাশের একটি প্রতিচ্ছবি। প্রাচীন যুগে রোমান সভ্যতা যে শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল, তা শুধু ইতালির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আইন, ভাষা, স্থাপত্য ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে পুরো ইউরোপ ও বিশ্বের ওপর প্রভাব ফেলেছিল। সেই ঐতিহ্য আজও আধুনিক সমাজের নানা ক্ষেত্রে প্রতিফলিত হয়। এরপর মধ্যযুগের অস্থিরতা, ধর্মীয় প্রভাব এবং বিভক্ত রাজ্যগুলোর লড়াই ইতালিকে এক কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে যায়, যা জাতিগত ঐক্যের অভাবকে আরও স্পষ্ট করে তোলে। তবে ইতিহাসের মোড় ঘুরে যায় যখন রেনেসাঁ ইতালিকে নতুনভাবে জাগিয়ে তোলে। এই সময় মানুষ নতুন করে চিন্তা করতে শেখে, শিল্প ও বিজ্ঞানে বিপ্লব ঘটে এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি সমাজে প্রতিষ্ঠা পায়। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলো এবং গ্যালিলেও গ্যালিলেইর মতো ব্যক্তিত্বরা শুধু ইতালির নয়, সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য উত্তরাধিকার রেখে গেছেন। পরবর্তী সময়ে ইতালির একীকরণ, যা ইতালির একীকরণ নামে পরিচিত, একটি দীর্ঘ সংগ্রামের ফল। জিউসেপ্পে গারিবালদি এবং জিউসেপ্পে মাজ্জিনির মতো নেতারা একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেন। কিন্তু স্বাধীনতা অর্জনের পরও দেশটি নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সংঘাত, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইতালির জন্য এক ভয়াবহ অধ্যায় হয়ে দাঁড়ায়। বেনিতো মুসোলিনির শাসন দেশটিকে ধ্বংসের পথে নিয়ে গেলেও যুদ্ধ পরবর্তী সময়ে ইতালি আবারও নিজেকে পুনর্গঠিত করতে সক্ষম হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধান প্রণয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশটি নতুন করে উঠে দাঁড়ায়। আধুনিক যুগে ইতালি একটি শক্তিশালী, উন্নত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে এটি আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি ফ্যাশন, খাদ্য, শিল্প ও পর্যটনের মাধ্যমে ইতালি বিশ্ব সংস্কৃতিতে এক বিশেষ স্থান অধিকার করে রেখেছে। ইতালির সংস্কৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ধারাবাহিকতা, যেখানে অতীত ও বর্তমান একসঙ্গে সহাবস্থান করে। রোমের প্রাচীন ধ্বংসাবশেষ, ফ্লোরেন্সের শিল্প ঐতিহ্য এবং ভেনিসের অনন্য স্থাপত্য আজও সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী। একই সঙ্গে আধুনিক শহরগুলোতে প্রযুক্তি, শিক্ষা এবং উদ্ভাবনের অগ্রগতি ইতালিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবশেষে বলা যায়, ইতালির ইতিহাস একটি অবিচ্ছিন্ন যাত্রা, যেখানে প্রতিটি যুগ, প্রতিটি পরিবর্তন এবং প্রতিটি সংগ্রাম এক জাতিকে আরও পরিপূর্ণ করে তুলেছে। এই ইতিহাস আমাদের শেখায় যে কোনো জাতির প্রকৃত শক্তি তার অতীতকে ধারণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতায় নিহিত।
ইতালি সেই দৃষ্টান্ত স্থাপন করেছে যেখানে ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিকতার সমন্বয়ে এক অনন্য জাতীয় পরিচয় গড়ে উঠেছে, যা বিশ্ব সভ্যতার জন্য আজও অনুপ্রেরণার উৎস।